নমস্কার, আমি তরুণ ঘোষ। তাহলে ও কথাই রইল। আপাতত আমরা চললাম, আবার দেখা হবে 2029-এ। আমি বলছি আরশোলা পার্টির কথা। সেই তো তাদের কথা শুনে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হলো। তাহলে আমি যখন প্রথম ভিডিওটা করে মোদিজির সমালোচনা করেছিলাম, রাম ভক্তরা একেবারে লাফালাফি করে আমার এখানে এসে কমেন্টে গালি দিয়ে ভর্তি করে দিয়েছিল যে আপনি এই কথা বলেন কি করে ভারতবর্ষে থেকে। আপনি বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন, আপনি বিরোধীদের থেকে পয়সা খেয়েছেন, নানানতর অভিযোগ, দালাল ফালাল হ্যান ত্যান। কারণ আমি কি বলেছিলাম যে ফোড়াকে কখনো বাড়তে দিতে নেই, তার উপরে গরম জল দিয়ে ডেটল দিয়ে ভালো করে ওয়াশ করে বরিক পাউডার বা নেভাসাল পাউডার দিয়ে তাকে করে দাও। হ্যাঁ, গণতন্ত্র আমাদের দেশের, গণতন্ত্র বলে একটা ব্যাপার আছে না, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। আজকের দিনে না, জিসকা লাঠি উসকা ভ্যাঁস। আপনি গণতন্ত্র করতে গিয়ে কি করেছেন, এই নিয়ে আপনার তিনটে শিক্ষা হলো। প্রথম হচ্ছে শাহিনবাগ, সেটা 3 মাস চলার পর অর্থ সংকটের জন্য শাহিনবাগ উঠে গেল। এরপরে হলো কৃষি বিল, 40-50 হাজার লোক, সাধারণ কৃষক থেকে আরম্ভ করে ট্রাক্টর চালায়। আমি জানি না ভারতবর্ষের কটা কৃষকের ট্রাক্টর আছে। ট্রাক্টর নিয়ে একেবারে আপনার দিল্লি দখল করে ফেললো, দিল্লি ঢোকার মুখটাই দখল করে ফেললো। লোকের কি মানে অশান্তি সেই যাতায়াতের। চললো প্রায় 3.5 থেকে 4 মাস, বসতে দিয়েছি। কারণ গণতান্ত্রিকভাবে তারা বিপ্লব করছে, আন্দোলন করছে। গণতন্ত্রে তো সবার বলার অধিকার রয়েছে। তা গণতন্ত্রে কি হলো, লাস্টে কৃষি বিল প্রত্যাহার করতে হলো। এটা হলো আপনার প্রথম হার। দ্বিতীয় হারটা হলো, যে যতই চেল্লাক না কেন, রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদী হারলেন আরশোলা গ্যাংয়ের কাছে। এই প্রথম দিন আমি যখন বলেছিলাম ধর্মেন্দ্র প্রধান একটি অকর্মণ্ড, তাকে দায়িত্ব নিয়ে তার পদত্যাগ করা উচিত, নইলে ফোর্সফুলি মোদিজির উচিত তাকে হটিয়ে দেওয়া। সেদিন যদি ওই কাজটা করতেন, সম্ভবত 20 তারিখ আমি এই ভিডিওটা করেছিলাম, সেদিন যদি ওই কাজটা করতেন, তাহলে আজকে কিন্তু এই দিনটা দেখতে হতো না যে এরা হা 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 করে হাসছে এবং মিষ্টি বিতরণ হচ্ছে শাহিনবাগের বাইরে। এবং রাহুল গান্ধী এবার তাল ঠুকছেন, এবার আর সংসদে কথা হবে না, সংসদে আলোচনা করে কিছু হবে না, যা হবে রাস্তায় হবে। কারণ আপনি সুযোগ দিয়েছেন। তাই বললাম আপাতত যাচ্ছে, 2029-এ নির্বাচনের আগে আবার ঠিক দেখবেন এই আরশোলা গ্যাং আবার একটা কিছু নিয়ে উপস্থিত হয়ে গেছে। আপনি সুযোগ দিয়েছেন। পশ্চিমবঙ্গে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম এর বুদ্ধদেব ভট্টাচার্য টাটা সিঙ্গুরে কারখানা করতে এলো। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির চমকাবার জন্য, সিংহাসন দখল করার জন্য সেখানে বসে পড়লেন, অনশন করছেন ওখানে।
তা আমরা তখন বলেছিলাম যে লাঠি চালিয়ে তুলে দিন, নইলে আপনার স্বপ্নের প্রকল্প কিন্তু ভেস্তে যাবে। টাটা টানার চেষ্টা করলো, ওই বিক্ষোভের মধ্যে টাটা কাজ চালালো, কখনো বন্ধ করলো, কখনো চালালো, কখনো বন্ধ করলো। একটা সমঝোতার চেষ্টা করা হলো। তখন রাজ্যপাল ছিলেন গোপাল কৃষ্ণ গান্ধী পশ্চিমবঙ্গের। বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজভবনে তিনি বৈঠক করলেন রাত্রি 12:30। আমার মনে আছে, গরমকাল, গাড়ির মধ্যে এসি চালিয়ে আমি চুপ করে রাজভবনের বাইরে বসে আছি। 1:45 নাগাদ খবর এলো, সবাই আপনারা আসুন। তাড়াতাড়ি এসি বেসি বন্ধ করে গাড়ি লক করে আমিও ছুটলাম। গিয়ে দেখি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার জায়গায় অনড়। সিঙ্গুরে শিল্প হতে দেব না। কেন না? ওটা উর্বর জমি। ততক্ষণে কিন্তু সিঙ্গুরের মাটিতে কিন্তু আপনার পাথর ফেলে কংক্রিট হয়ে গিয়েছে। টাটাদের ন্যানো কারখানা তখন কমপ্লিট হয়ে গিয়েছে। সেই খবর প্রকাশিত হওয়ার পর তার পরের দিন টাটা প্রকাশ্যে বললেন মমতাকে উদ্দেশ্য করে, আপনি তো আমার কপালের ট্রিগার টিপে দিলেন। সঙ্গে সঙ্গে মোদি, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি লাফিয়ে পড়লেন। লাফিয়ে পড়ে টাটাকে সমাদরে নিয়ে গিয়ে সানন্দে নিয়ে গেলেন। সানন্দে নিয়ে গিয়ে তিনি সানন্দে টাটার কারখানা, গাড়ি কারখানা খুলে দিলেন। এখন দেখুন সানন্দের পুরো চেহারা পাল্টে গেছে। আর পশ্চিমবঙ্গের ওই জায়গায় একটা ফসলও হলো না। টাটার ওই কঙ্কালসার এটা পড়ে রয়েছে। টাটা ক্ষতিপূরণ দাবি করলো, সে ক্ষতিপূরণের পয়সাতে 1 পয়সা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেয়নি, আর টাটা পাবে বলে মনেও হয় না। এখন বিজেপি সরকার এসছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, দেখা যাক কি হয়। তবে টাটা যেখান থেকে চলে যায় সেখানে কি আর আপনার অন্য কোনো রকম শিল্প আসে? উল্টে কি হলো, তার গদিটাই চলে গেল বুদ্ধদেব ভট্টাচার্য। সিপিএম ওয়াশ আউট হয়ে গেল 2011 সালে। তাই বলেছিলাম আমি যে এদেরকে সুযোগ দিতে নেই। জিসকা লাঠি উসকা ভ্যাঁস, যুগটাই পড়েছে এইটা। লাঠির ডগায় রাখুন, দেশ সিধে থাকবে। যেমন আপনার উত্তরপ্রদেশের যোগী করছে, এখন বর্তমানে পশ্চিমবঙ্গে হচ্ছে গুন্ডা দমন আইন, বেশ কয়েকটা ধরা পড়েছে। আমাদের এখানে বিক্ষোভ দেখাতে গিয়ে বোতল ছুঁড়েছিল, সব চিহ্নিত করে। বলতে বাধ্য হচ্ছি, সব কিন্তু মুসলিম, সব বেটিয়া বুরুজ, পার্ক সার্কাস, ইকবালপুর, মমিনপুর, এই সমস্ত অঞ্চলের। আপনি বলুন আমাদের দেশে কটা মুসলিম ছেলে পিলে আইএএস আইপিএস হয়েছে, ডাক্তার হয়েছে? কটা? হাতে গোনা। এরা হচ্ছে দাঙ্গাবাজ। 4 বেলা সস্তায় খাবার পাচ্ছে, চলে আসছে। দিল্লিতেও তাই হয়েছে, আমি ভিডিও দেখিয়েছি। দাড়িওয়ালা সব খাবার বেলাচ্ছে। এবার জুনেদ ভাই তো জানে না, যিনি খাবার বিলিয়েছিলেন জুনেদ ভাই, তিনি জানেন না, অতটা বুঝতে পারেননি, হিসাবে রাখতে পারেননি যে তার পরিবার উত্তরপ্রদেশে থাকে। আর উত্তরপ্রদেশটা কার আন্ডারে? যোগীর আন্ডারে। যোগী ফটাফট মানে ওই জুনেদ ভাইয়ের সমস্ত পরিবারকে, বাপ ঠাকুরদা বউ নাতি পুতি যা আছে সব তুলে এনে থানায় ঢুকিয়ে দিয়েছে। আগে জুনেদ এসো, তবে ছাড়বো। জুনেদ ভাই তখন গামলা টামলা ছেড়ে, জুনেদ ভাই নিজে বাঁচার জন্য, বাপ মাকে বাঁচার জন্য, বউকে বাচ্চাকে বাঁচার জন্য জুনেদ ভাই ছুটেছে।
জুনেদ ভাইকে লকআপে পুরেছে, বাকিদের ছেড়ে দিয়েছে। এবার জুনেদ ভাইয়ের ডান্ডাবাজি হবে। এখন আপনি ধরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি? আপনাকে যে তিনটে যে দিয়েছিলেন, মানে এই কংগ্রেস পার্টি, সৌরভ ঘোষ নাকি, তার এত দম্ভ, সে বলেছে প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে আমি দেখা করব না। সাহস পেয়েছে না, নিরপেক্ষ স্থানে। তো আবার নাড্ডাজির সঙ্গে কথা হলো, যাদের ধরা হয়েছে তাদের ছেড়ে দিতে হবে, সমস্ত মামলা তুলে নিতে হবে এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে। তিনটেই মানতে হয়েছে। এই যারা আজকে ঢাকঢোল পেটাচ্ছে না, মোদিজির জয়, মোদিজির জয়, আসলে মোদিজির পরাজয়। 2029-এ এইভাবেই যদি চলেন, 2029-এ আবার আরশোলা পার্টির সঙ্গে মোদিজির দেখা হবে এবং রাজপথে দেখা হবে, কথা হবে, যদি পরিস্থিতি না পাল্টায়। এই তো বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে, কদিন মুলতুবি হয়ে যাবে, কিন্তু তার আগে FCR এ বিলটি প্রেজেন্ট করা হয়েছে। এবার FCR এ নিয়ে দেখুন কি হয়। আবার আরশোলা পার্টিটা নেমে আসে। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, যেটা আমি বলেছিলাম কদিন বাদে আমি বলবো। বিদেশি রাষ্ট্রগুলো ওই FCR এর মাধ্যমে এই মাদ্রাসা, তারপর মসজিদ, আর ব্রিটেন কি করে MI6, তারা খ্রিস্টান মিশনারিকে ওরা ডলার পাঠাচ্ছে, পাউন্ড পাঠাচ্ছে, আর দেদার ধর্মান্তকরণ হচ্ছে। নইলে এত খ্রিস্টান এলো কোত্থেকে? ভারতবর্ষে এত খ্রিস্টান ছিল না। কেরালায় আপনি যান, সব খ্রিস্টান হয়ে গেছে, আর বাকি সব মুসলিম হয়ে গেছে। হিন্দু আর বাকি নেই কেরলে, হয় খ্রিস্টান না হলে পরে মুসলিম। এত ধর্ম পরিবর্তন হয়েছে। কে করেছে? সুযোগ কে দিয়েছে? সুযোগ তো আমাদের সরকারই দিয়েছে। গণতন্ত্র দেখাতে গেছিল, আপনার গণতন্ত্র। দেশ চলে যাক, আপনি বিদেশে বিশ্বগুরু হয়ে ঘুরুন। আপনারা যারা আমায় গালাগালি করার, তারা আমায় গালাগালি করে যান, কিন্তু এটা যে মোদিজির পরাজয়, তিনটে শর্ত মানিয়ে উনি যে পরাজিত হলেন, এটা ইতিহাসে লেখা থাকবে। ধন্যবাদ।